Welcome to Vidya Bhavan Institute for Competitive Exam. Today in this session we are going to see the Hindu newspaper of 28th January of 2025. আবারও একবার চলে এসেছি বেঙ্গলি অ্যাসপিরিয়েন্টসদের ইউপিএসসি ইউপিএসসি অ্যাসপিরিয়েন্টসের জন্য বাংলাতে হিন্দু নিউজপেপার অ্যানালাইসিস নিয়ে, হিন্দু নিউজপেপার ডিসকাশন নিয়ে। তো তোমরা সেশনটি পুরোটা দেখো এবং যদি ভালো লাগে তোমাদের এই ভিডিওতে নিউজপেপার ডিসকাশনটা, তাহলে সেক্ষেত্রে তোমরা ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবে এবং তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা ভিডিওটি তোমাদের বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে তোমরা শেয়ার করবে। ঠিক আছে, লেটস স্টার্ট দ্য ডিসকাশন। Uttarakhand adopts Uniform Civil Code launch portal. In this article, the keyword here is UCC, Uniform Civil Code. This article is related to GS paper 1 Society and GS paper 2 Governance and Polity. Article 44 in Indian Constitution is talk about the UCC, Uniform Civil Code. অর্থাৎ আর্টিকেল 44 ভারতীয় সংবিধানের ধারা 44 পার্ট 4 এ সেখানে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে। Uniform Civil Code seeks to replace personal law based on the scripture and customs of each major religious community in India with a common set of rules governing of every citizen. অর্থাৎ ভারতবর্ষ বিভিন্ন ধর্মের মানুষের বসবাস রয়েছে, ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস রয়েছে। এখানে ধর্মের ভিত্তিতে স্পেশালি মানুষের যখন কোনো সিটিজেনের যখন কোনো পার্সোনাল ম্যাটার যখন জুডিশিয়াল কাস্টাডিতে আসে বা জুডিশিয়ালির আন্ডারে আসে কোনো পার্সোনাল ম্যাটার, সেক্ষেত্রে তখন তার ধর্মের ভিত্তিতে থাকা যে লস রয়েছে, যেমন হিন্দুদের ক্ষেত্রে হিন্দুদের বিভিন্ন অ্যাক্টস আছে এবং মুসলমানদের ক্ষেত্রে শরিয়াত অ্যাক্টস আছে, মোহামেডান অ্যাক্টস আছে। তো তাদের সেই অ্যাক্টস অনুযায়ী তাদের সেই জুডিশিয়াল প্রসেস আগে চলে। ঠিক আছে, এক্ষেত্রে ইউনিফর্ম সিভিল কোডের ভূমিকা হচ্ছে যে এই যে বিভিন্ন ধর্মের ভিত্তিতে, যেমন হিন্দুদের জন্য আলাদা, মুসলিমসদের জন্য আলাদা, খ্রিস্টানসদের জন্য আলাদা, এইগুলোকে রিপ্লেস করে সকলের জন্য একটা আইনে আনা, সকলকে একটা আইনের মধ্যে আনা, এটাই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোডের মেইন অবজেক্টিভ। Status of personal law in India. Status of personal law in India. Personal law subject like marriage, divorce, inheritance comes under the concurrent list. তো এই যে পার্সোনাল ল, এইটা স্পেশালি বিশেষ করে পার্সোনাল ম্যাটারের ক্ষেত্রে এগুলো ইমপ্লিমেন্ট হয়। যেরকম কি, ফার্স্ট হচ্ছে ম্যারেজ, সেকেন্ড হচ্ছে ডিভোর্স, থার্ড হচ্ছে ইনহেরিটেন্ট অর্থাৎ উত্তরাধিকার সূত্র, উত্তরাধিকার প্রাপ্ত, এইগুলো আসছে কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে কোনটা? কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে 7 শিডিউল, ইন্ডিয়ান কনস্টিটিউশনের 7 শিডিউলের যে 3টে লিস্ট রয়েছে, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। সেন্ট্রাল লিস্টের উপরে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্টই কি করতে পারবে, ইউনিয়ন গভর্নমেন্ট সেক্ষেত্রে সেন্ট্রাল লিস্টে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেইগুলোর উপরে ইউনিয়ন গভর্নমেন্ট রুল বা ল মেকিং করতে পারবে। স্টেট লিস্টে স্টেট গভর্নমেন্ট সেই স্টেট লিস্টের যে সাবজেক্টগুলো রয়েছে তার উপরে স্টেট গভর্নমেন্ট রুলস বা ল ইমপ্লিমেন্ট করতে পারবে। এবং কনকারেন্ট লিস্টের যে সমস্ত ম্যাটার্সগুলো রয়েছে, যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট উভয়ই রুলস অ্যান্ড রেগুলেশন বা রুলস এবং ল সে ইসে করতে মানে ইমপ্লিমেন্ট করতে পারবে। হিন্দু পার্সোনাল ল হ্যাভ বিন by and large secularized and modernized by statutory enactment. তো হিন্দু যে পার্সোনাল রয়েছে সেটা কিছুটা সেকুলারাইজড অর্থাৎ ধর্ম নিরপেক্ষ এবং মডার্নাইজ করা হয়েছে। The Hindu personal law that applies also to the Sikh, Jain and Buddhist. ঠিক আছে, হিন্দু পার্সোনাল ল সেটা হিন্দুদের উপরে তো ইমপ্লিমেন্ট হচ্ছে, তার সাথে শিখদের উপরে, জৈনসদের উপরে অ্যান্ড বুদ্ধিস্টদের উপরেও হিন্দু পার্সোনাল ল। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা লাইন যে শিখ হিন্দু পার্সোনাল ল কাদের কাদের কোন কোন কমিউনিটির উপরে ইমপ্লিমেন্ট হচ্ছে বা কোন কোন কমিউনিটির ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হচ্ছে। এখানে হিন্দু, শিখ, জৈন অ্যান্ড বুদ্ধিস্ট। ওকে,
have been codified by the parliament in 1956. তো এটা পার্লামেন্টের কবে চালু হয়েছে? এটা পার্লামেন্টে চালু হয়েছে 1956 এ, 1956 সালে। The code bill has been split into 4 parts. তো এর 4টে পার্টস আছে কি কি? The Hindu Marriage Act 1955, the Hindu Succession Act 1956, the Hindu Minority and Guardianship Act of 1956, the Hindu Adoption and Maintenance Act of 1956. এই 4টে অ্যাক্ট আছে হিন্দু পার্সোনাল লতে। On the other hand, Muslim personal law are still primarily unmodified and traditional in their content and approach. তো মুসলিমস যে পার্সোনাল ল রয়েছে সেটা এখনো পর্যন্ত তাদের যে ট্র্যাডিশনাল যে কন্টেন্ট আছে তার উপরে ভিত্তি করেই রয়েছে এখনো পর্যন্ত, রাইট। নেক্সট কি আছে? ইট ক্লিয়ারলি স্টেটস দ্যাট in matter of personal dispute, the state shall not interfere, and a religious authority would pass a declaration based on its interpretation of the Quran and the Hadith. তো এই ক্ষেত্রে মুসলিমস পার্সোনাল ল এর ক্ষেত্রে এটা পরিষ্কারভাবে বলে যে স্টেট ব্যক্তির কোনো পার্সোনাল ম্যাটারে ইন্টারফিয়ারেন্স করতে পারবে না। এক্ষেত্রে রিলিজিয়াস অথরিটি, ধর্মীয় কোনো একটি অথরিটি, তারা সেই ঘটনাটিকে ইন্টারপ্রিটেশন করে কোরআন এবং হাদিসে যে ধরনের তাদের যে বিবরণ দেওয়া রয়েছে সেই ধরনের তারা সেখানে জাজমেন্ট একটা দেবে। মানে সেই বিষয়টাকে সেই ধর্মীয় দিক থেকে সেই বিষয়টা জাজমেন্ট করা হবে যে এই ধর্মে এক্ষেত্রে কি হয়, ঠিক আছে। Apart from it, Christians and Jews are also governed by different personal law. তো এক্ষেত্রে মানে খ্রিস্টানস এবং জিউসদের ক্ষেত্রে তাদেরও ডিফারেন্ট পার্সোনাল ল আছে। Different personal law promote communalism and it leads to discrimination at 2 levels. তো এই যে ডিফারেন্ট পার্সোনাল ল থাকার কারণে বিষয়টি কি হচ্ছে? বিষয়টি কমিউনালিজম ক্রিয়েট করছে, কমিউনালিজমকে প্রমোট করছে, ঠিক আছে। অর্থাৎ যে কমিউনিটি, সেটাকে মানে কমিউনিটি যে একটা ডিভিশন, যে মানুষের মধ্যে একখানা তুমি এই কমিউনিটির আমি এই কমিউনিটির যে একটা ডিভিশন, এটাকে আরো প্রমোট করে দিচ্ছে, ঠিক আছে। তো এটা দুটো ভাবে ডিসক্রিমিনেশন করছে। কি ফার্স্ট হচ্ছে বিটুইন পিপল টু ডিফারেন্ট রিলিজিয়াস, অর্থাৎ সেম কোনো কাজ বা সেম কোনো কিছু, কেউ একজন হিন্দু মহিলা এবং কেউ একজন মুসলিম মহিলা, এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে পার্সোনাল ম্যাটারে তাদের দুজনের যে জাস্টিফিকেশন সেটা কিন্তু দুরকম হয়ে থাকে। এক্ষেত্রে কি হচ্ছে? ডিফারেন্ট রিলিজিয়নস এর কারণে দুজন ব্যক্তির মধ্যে কি হচ্ছে? ডিসক্রিমিনেশন হচ্ছে। সেকেন্ড, বিটুইন টু সেক্স মানে হচ্ছে হিন্দু এবং মহিলা, হিন্দু না, পুরুষ এবং মহিলা দুজনের মধ্যে আলাদা আলাদা ধরনের জাস্টিফিকেশন হচ্ছে। Uniform Civil Code will provide women with the right to equality and justice in court of law irrespective of their religions in matter pertaining to marriage, divorce, maintenance, custody of children's inheritance right, adoption, etc. তো ইউনিফর্ম সিভিল কোড কি প্রোভাইড করবে? এখানে মহিলাদের রাইট টু ইকুয়ালিটি প্রোভাইড করবে, অর্থাৎ সমস্ত মহিলাদের এখানে রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সমানতার যে অধিকার, সমানের যে অধিকার, সেই অধিকার এবং জাস্টিস ইন দ্য কোর্ট, অর্থাৎ একইভাবে কোর্টসে সকলের মতন সমানভাবে জাস্টিস যাতে কোর্টে পায়, কোর্ট অফ লতে, ঠিক আছে, কোর্ট অফ লতে, পার্সোনাল লতে না, কোর্ট অফ লতে যাতে জাস্টিস পায় সেই জিনিসটাকে প্রোভাইড করবে কে? ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে। ইরেসপেক্টিভ অফ দেয়ার রিলিজিয়ান্স, তারা যে কোনো ধর্মের থেকেই হোক তারা এই ফেসিলিটিসটা পাবে, তারা ইউনিফর্ম সিভিল কোড তাদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে। এখানে কি কি ম্যাটার্স আছে? এখানে ম্যাটার্স আছে হচ্ছে ম্যারেজ অর্থাৎ বিবাহ সংক্রান্ত বিষয়, ডিভোর্স অর্থাৎ বিবাহ বিচ্ছেদ বা সংক্রান্ত বিষয়, মেইনটেনেন্স অর্থাৎ বিবাহ বিচ্ছেদের পরে যে মেইনটেনেন্সের যে একটা বিষয় থাকে সেই সংক্রান্ত বিষয়, কাস্টোডি অফ চিলড্রেন, ডিভোর্সের পরে চিলড্রেন বা বাচ্চা কার কাছে থাকবে সেই সংক্রান্ত বিষয়, ইনহেরিটেন্স রাইট উত্তরাধিকারের যে একটা অধিকার রয়েছে সেটা, এবং অ্যাডপশন, যে ক্ষেত্রে কেউ যদি কোনো বাচ্চা যদি অ্যাডপশন নিতে চায় তার যে রাইটস সেই রাইটস,
সেই বিষয়গুলো ইউনিফর্ম সিভিল কোডসের মাধ্যমে কোর্ট অফ লতে সমানভাবে ইকুয়ালিটি মানে সমানভাবে সেগুলো বিচারাধীন আওতার মধ্যে আসবে, বিচারের আওতার মধ্যে আসবে। দ্য সুপ্রিম কোর্ট ফর দ্য ফার্স্ট টাইম ডিরেক্টেড দ্য পার্লামেন্ট টু ফ্রেম আ ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ইন দ্য ইয়ার অফ 1985 in the case of Muhammad Ahmed Khan versus Shahbanu Begum, popularly known as the Shahbanu case. তো এই শাহবানু কেস 1985 এ ফার্স্ট সুপ্রিম কোর্ট গভর্নমেন্টকে ইউনিয়ন গভর্নমেন্টকে কি বলেছিল, ফার্স্ট সুপ্রিম কোর্ট ইউনিয়ন গভর্নমেন্টকে ইউসিসি ইমপ্লিমেন্ট করতে বলেছিল। In this case, the Shahwanu claimed for the maintenance from her husband under the section of 125 of the Code of Criminal Procedure after she was given triple talaq by him. যখন তার এই শাহবানুর যে হাজবেন্ড মোহাম্মদ আহমেদ খান যখন তাকে ট্রিপল তালাক দিয়েছিল তখন সে মেইনটেনেন্সের জন্য ক্লেম করেছিল আন্ডার দ্য সেকশন অফ 125। However, government overturned the Shahbanu case decision by way of Muslim women right to protection on Divorce Act 1986, which curtailed the right of a Muslim woman for maintenance under the sections of 125 of the Code of Criminal Procedures. তো যদিও গভর্নমেন্ট এই কেসটাকে টার্ন করে দিয়েছিল কোথায়, এই কেসটাকে টার্ন করে দিয়েছিল মুসলিম ওমেন রাইট টু প্রোটেকশন অন ডিভোর্স অ্যাক্ট 1986, মানে এই পার্সোনাল ল অনুসারে এই কেসটার যে জাস্টিফিকেশন যে পোস্ট প্রসেস সেটা চলতে থাকে। তো এই যে মুসলিম ওমেন রাইট টু প্রোটেকশন অন ডিভোর্স অ্যাক্ট 1986, এইটাতে সেখানে ওমেনদের মেইনটেনেন্সের কোনো রকম কোনো ব্যবস্থা ছিল না। আন্ডার দ্য সেকশন 125 এ সেখানে কোনো ব্যবস্থা ছিল না, রাইট। দ্য সুপ্রিম কোর্ট ইজ সায়ারা বানো কেস 2017, the Supreme Court in Shahrabanu case in 2017 had declared the practice of triple talaq bidat as unconstitutional. তো 2017 সালে এই কেসটাতে সুপ্রিম কোর্ট ট্রিপল তালাককে একটা আনকনস্টিটিউশনাল বলে ঘোষণা করেছে। চ্যালেঞ্জেস অ্যাসোসিয়েট উইথ দ্য ইউসিসি, তো ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, এখন ইউনিফর্ম সিভিল কোড এই যে বিষয়টা এটা আজকে নিউজে কিসের জন্য রয়েছে বা নিউজে থাকার কারণ কি? তো নিউজের থাকার কারণ হচ্ছে আজকে উত্তরাখণ্ড অ্যাডপ্টস ইউনিফর্ম সিভিল কোড লঞ্চ পোর্টাল, ঠিক আছে। তো এই যে বিষয়টা এটা নিউজে এই বিষয়টার যে কারেন্ট নিউজ পেপারে যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তরাখণ্ড adopts uniform civil code launch portal. Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami on Monday officially rolled out the Uniform Civil Code (UCC) for all residents of the state, expected the scheduled tribe and the natives who have migrated out of the state. With this, Uttarakhand has been become the first Indian state to implement the UCC post-independent. Okay. তো উত্তরাখণ্ডের যে চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি সে সোমবার আর কি সেটা ঘোষণা করেছে যে উত্তরাখণ্ড ভারতবর্ষের প্রথম, স্বাধীনতার পরে উত্তরাখণ্ড ভারতবর্ষের প্রথম স্টেট যেটা ইউনিফর্ম সিভিল কোড লাগু করেছে, ঠিক আছে। তো এটা কাদের জন্য লাগু হয়েছে? যারা সেখানে বসবাস করছে এক্সেপ্ট দ্য সিভিল ট্রাইবস, অর্থাৎ ট্রাইবস পিপল ছাড়া, শিডিউল ট্রাইবস এসটি পিপলস ছাড়া বাকি সকলের জন্য, যারা স্টেটের থেকে মাইগ্রেট হয়ে অন্য কোনো স্টেটে গিয়ে বসবাস করছে তাদেরকেও বাদ দিয়েছে, ঠিক আছে। ইউসিসি বিল পাস দ্য স্টেট অ্যাসেম্বলি লাস্ট ফেব্রুয়ারি, ব্যানস প্র্যাকটিস such as halal
Idat and Talaq customs related to marriage and divorce in Muslim personal law. It also ensured that women are given equal rights in matters related to property and inheritance. The UCC mandate on line registrations of ম্যারেজ ডিভোর্স অ্যান্ড লিভ ইন রিলেশনশিপ। তো এই আর্টিকেলটা এখানে পড়তে গেলে এই আর্টিকেলটা আমাদের বেশ খানিকটা সময় চলে যাবে, এই আর্টিকেলটা আমি স্কিপ করছি, আর্টিকেলটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আমি ডাইরেক্ট আমি নিউজ পেপার অ্যানালিসিস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক্সকে কোরিলেট করে আমি ডাইনামিক কন্টেন্ট প্রোভাইড করছি। ওকে, চ্যালেঞ্জেস কি আছে? তো আমাদের এই যে এখন লাস্ট ইয়ার ইউসিসি ইউনিয়ন গভর্নমেন্ট পার্লামেন্টে পাস করিয়েছে, তো একে একে হয়তো সব স্টেটেও ইউসিসি লাগু হবে। ফার্স্ট ইউসিসি স্বাধীনতার পরে ইউনিফর্ম সিভিল কোড লাগু করলো উত্তরাখণ্ড। ওকে, তো এই যে এই ইউনিফর্ম সিভিল কোডের সাথে সম্পর্কিত চ্যালেঞ্জেস কি কি আছে, কি কি চ্যালেঞ্জেস আসতে পারে, ঠিক আছে। যে কোনো আর্টিকেল যখন আমরা দেখবো আমাদেরকে কি কি দেখতে হবে, সেই আর্টিকেলের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, রিসেন্ট ডেভেলপমেন্ট, তার পলিটিক্যাল অ্যাসপেক্ট, তার ইকোনমিক অ্যাসপেক্ট, তার হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্ট, সোসাইটির দৃষ্টিকোণ থেকে তার কি কি অ্যাসপেক্ট থাকতে পারে, এবং তার যে চ্যালেঞ্জেস অ্যান্ড তার মেরিট, তার যে ভালো দিক সেইটা, এবং তার সাথে ওয়ে ফরওয়ার্ড, ঠিক আছে। এইভাবে আমাদেরকে বেশ কিছু ডাইমেনশন থেকে কোনো একটা বিষয়কে দেখতে হবে, বেসিক্যালি ইউপিএসসি রেসপেক্ট। চ্যালেঞ্জেস অ্যাসোসিয়েট উইথ দ্য ইউসিসি। কনস্টিটিউশনাল চ্যালেঞ্জ, তো কনস্টিটিউশনাল চ্যালেঞ্জ কি থাকতে পারে? ফ্রিডম অফ রিলিজিয়াস গেটস ইনটু কনফ্লিক্ট উইথ দ্য রাইট টু ইকুয়ালিটি। তো এক্ষেত্রে ফ্রিডম অফ রিলিজিয়াস কনফ্লিক্ট করছে রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ এক্ষেত্রে একদিকে তো আমাদের কাছে ফ্রিডম অফ রিলিজিয়াস রয়েছে, আমরা ধর্মীয় পালন করতে পারি, ধর্মকে পালন করতে পারি ফ্রিলি, তার সাথে আমাদের এই ধর্ম পালন করার ক্ষেত্রে আমাদের রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সকলের যে সমান অধিকার, সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। এক্ষেত্রে আর্টিকেল 25 lays down an individual's fundamental rights to religions. Article 26b upholds the right of each religious dominion or any section thereof to manage its own affairs. It matters of religions. Article 29 defines the right to conserve distinctive culture. This right gets into conflict with the right equality before law enshrined the article 14 and 15। তো এই যে আর্টিকেল গুলো রয়েছে, যেমন আর্টিকেল 25 এ কি বলেছে, ইন্ডিভিজুয়াল ফান্ডামেন্টাল রাইট টু রিলিজিয়ন্স, মানে প্রত্যেকের ধর্মীয় যে মৌলিক অধিকার। আর্টিকেল 26 বি কি বলেছে, বলেছে যে রিলিজিয়াস ডিমনস্ট্রেশন অর এনি সেকশন দেয়ার অফ টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার্স অ্যান্ড ম্যাটার অফ রিলিজিয়াস। তো ধর্মীয় ক্ষেত্রে যে কোনো ম্যাটার, ঠিক আছে, ধর্মীয় ক্ষেত্রে যে কোনো ম্যাটার, সেগুলো রিলিজিয়াস ডিমনস্ট্রেশন বা ধর্মের যে কোনো ধরনের কোনো প্রদর্শন এবং কোনো ধর্মীয় কোনো বিষয়কে ম্যানেজ করার ক্ষেত্রে সে ধর্মের ভিত্তিতেই সে সেটাকে করতে পারে। যেমন আই এম বিলঙ্গিং ফ্রম হিন্দু কমিউনিটি, তো আমার হিন্দু কমিউনিটির মধ্যে যদি কোনো ধরনের কোনো যদি গন্ডগোল বা কোনো কিছু যদি হয় পার্সোনাল ম্যাটার্সে, সেক্ষেত্রে আমার কমিউনিটি পিপল বলতেই পারে যে আমাদের রিলিজিয়ান্স ম্যাটার, আমরা আমাদের পার্সোনাল ল অনুসারে সেটাকে করব, সেটাই বলেছে আর্টিকেল 26 এ, সেই রাইটটাই দিয়েছে অ্যাকচুয়ালি। আর্টিকেল 29 এ কি বলেছে, যে কনজার্ভ ডিস্টিংটিভ কালচার, যে ডিস্টিংটিভ কালচার, বিলুপ্ত প্রায় যে কালচার, সেগুলোকে কি করতে হবে, সেগুলোকে রক্ষা করতে হবে, কনজার্ভ করতে হবে, ঠিক আছে। এই সমস্তগুলো আর্টিকেল 14 and 15 এর সাথে কি করছে, কনফ্লিক্ট করছে। আর্টিকেল 14 and 15 কি বলেছে, রাইট টু ইকুয়ালিটির কথা বলেছে। তো এইগুলো কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বিষয়কে বেশি প্রাধান্যতা দিয়ে দিচ্ছে, যেগুলো রাইট টু ইকুয়ালিটি মেনটেন করছে না। Moreover, an individual freedom of religions under Article 25 is subject to public order, health, and morality. Moreover, individual freedom of religions under Article 25 is subject to public order, health, and morality, ঠিক আছে। তো এই যে আর্টিকেল 25 এর যে ফ্রিডম অফ রিলিজিয়াস রয়েছে, এটা পাবলিক অর্ডার, হেলথ অ্যান্ড মোরালিটির উপরে সেটা মানে ডিপেন্ড করছে, ঠিক আছে। মৌলিক অধিকার তো অবশ্যই,
Next কি বলেছে in 2018 a report by the Law Commission of India stated that the Uniform Civil Code is neither necessary nor desirable at the stage in the country, মানে আর্টিকেল সরি 2018 সালে ল কমিশন বলেছিল যে এই মুহূর্তে দেশে ইউনিফর্ম সিভিল কোডের প্রয়োজনীয়তা নেই। আর সোশ্যাল পলিটিক্যাল যে চ্যালেঞ্জেস রয়েছে সেটা কি, in the name of the uniformity the minorities fears that the culture of the minority is being imposed, or sorry, the culture of the majority is being imposed over them। তো সোশ্যাল পলিটিক্যাল চ্যালেঞ্জ যেটা রয়েছে যে সমাজের কিছু মাইনরিটি শ্রেণীর পিপলস তারা ভয় পাচ্ছে যে ইউনিফর্মিটি অর্থাৎ সমানতার নামে কি করবে, সমাজের যে মেজরিটি পিপল তাদের যে কালচার সেটাকে আমাদের কালচারটাকে নষ্ট করে তাদের কালচারটাকে আমাদের উপরে কি করবে, চালিয়ে দেবে, আমাদের উপরে লাগু করে দেবে। Given vast cultural diversity in India, bringing uniformity among all such people will be a huge challenge। ঠিক আছে, তো এই যে ভারতবর্ষের যে বিভিন্ন ধরনের যে ধর্মীয় যে বৈশিষ্ট্য রয়েছে, যে ডাইভার্সিটি রয়েছে, তো সেইখানে ইউনিফর্মিটি আনা এই বিষয়টা খানিকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, সামাজিকভাবে সেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। Patriarchal mindset of Indian society pose a big challenge in implementation of UCC. This can be reflected by the fact that the Hindu Code Bill has been already in place from mid 1950, yet the quantum of land actually inherited by Hindu women is only a fraction of the land are they entitled। আচ্ছা, তো এখানে এই যে বলে দেয় যে প্যাট্রিয়ার্কাল অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজের যে একটা মনোভাব সেইটা এর দ্বারা বিশেষভাবে ইয়ে হবে। সেক্ষেত্রে যদি হিন্দু ইনহেরিটেন্স একটাকেই যদি আমরা এক্সাম্পল হিসেবে যদি ধরে নিতে চাই, তাহলে পরে আমরা দেখব যে সেখানে হিন্দু মহিলাদের যে সম্পত্তির অধিকারের যে বিষয়টা, জমির পৈতৃক সম্পত্তির উপরে যে তাদের যে ভাগিদারি, তাদের যে অংশ রয়েছে সেটার যে পরিমাণ এবং তারা অরিজিনালি যেটা পায় তার মধ্যে একটা বিস্তর একটা পার্থক্য রয়েছে। ঠিক আছে, মেরিটস অফ দ্য ইউনিফর্ম সিভিল কোড, কি কি মেরিটস আছে, ভালো দিক কি কি আছে। ন্যাশনাল ইন্টিগ্রেশন, ইউনিফাইড কোড ইজ imperative both for the protection of the vulnerable section of Indian society, women and religious minorities, and for the promotion of national unity and solidarity। ঠিক আছে, তো এক্ষেত্রে যখন কোনো একটা বিষয়কে মানে বিষয় সকলে সমানভাবে ইউনিফর্মলি কোন একটা সেকশনে যখন চলে আসবে, অর্থাৎ সেখানে নো মুসলিম নো হিন্দু কোনো ডিফারেন্ট পার্সোনাল ল যখন থাকবে না, তখন কি হবে, সেখানে একটা ন্যাশনাল ইন্টিগ্রিটি অর্থাৎ জাতীয় যে ঐক্যতা সেটা একটা ক্রিয়েট হবে। ঠিক আছে, simplification of law, there exist of many personal law like Hindu code bill, Shariat law, etc. Presence of so many laws creates confuse, complexity and inconsistencies in the adjudicant personal matter at the time, leading to delayed justice or no justice। UCC will eliminate this overlapping of laws। তো সিম্পলিফিকেশন করা, লজটাকে আরো সিম্পলিফিকেশন করা হবে ইউসিসির দ্বারা। যেরকম বিভিন্ন ধরনের পার্সোনাল ল থাকার কারণে এক্ষেত্রে কি হয়, অনেক কমপ্লেক্সিটি অনেক কনফিউশন ক্রিয়েট হয়ে থাকে। ঠিক আছে, তো সেটা ইউসিসি কি করবে, সেগুলোকে রিপ্লেস করবে এবং পার্সোনাল ম্যাটার গুলোকে আরো সিম্পলি ভাবে সে কি করবে, জাস্টিফিকেশন দেবে। এই কমপ্লেক্সিটি থাকার কারণে অনেক জাস্টিস ডিলেড হয় এবং অনেক ক্ষেত্রে জাস্টিস হয়ই না। ঠিক আছে, নেক্সট কি বলেছে, সিম্পলিফিকেশন অফ ইন্ডিয়ান লিগাল সিস্টেম, simplification of Indian legal system, UCC will lead to reduction to litigation emanating from multiple personal law। আচ্ছা, তো ইউসিসি রিডিউস করে দেবে, কি রিডিউস করে দেবে, বিভিন্ন পার্সোনাল ল এর থেকে যে যে বিষয়গুলো বেরিয়ে আসে সেই জিনিসগুলো, এগুলো মানে পার্সোনাল লকে কেন্দ্র করে যে যে খারাপ খারাপ যে দিকগুলো বেরিয়ে আসে সেইগুলোকে রিডিউস করে দেবে, সকলের সমান একটা
আওতার মধ্যে চলে আসবে। স্ট্যাবলিশিং সেকুলার সোসাইটি, একটা সেকুলার সোসাইটি প্রতিষ্ঠা হবে। জেন্ডার জাস্টিস অর্থাৎ জেন্ডার ডিসক্রিমিনেশন কমে আসবে। ঠিক আছে, ডিটেলস গুলো তোমরা একটু দেখে নিও, ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে, যে কারণের জন্য আমি জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ছেড়ে দিচ্ছি। দেন আছে ওয়ে ফরওয়ার্ড, the social transformation from the diverse civil code to uniformity shall be gradual and cannot happen in a day. This social transformation from diverse civil code to uniformity shall be gradual and cannot be happen in a day. মানে এই যে সোশ্যাল ট্রান্সফরমেশনটা, এটা ধীরে ধীরে হবে, এটা কোনো একটা দিনে হবে না। ঠিক আছে, এখানে যে একটা মাল্টিপল একটা ডাইভার্স সিভিল কোড অর্থাৎ বিভিন্ন ধরনের পার্সোনাল ল এর থেকে একটা ইউনিফর্মিটি অর্থাৎ মানে একটা ওয়ান প্ল্যাটফর্মে যাওয়া, সেটা একটা গ্র্যাডুয়াল প্রসেস, এটা একদিনে হবে না। Thereof the government must adopt a piecemeal অ্যাপ্রোচ। তো এক্ষেত্রে গভর্নমেন্টকে টুকরো টুকরো অ্যাপ্রোচ নিতে হবে। ঠিক আছে, মানে ছোট 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 পদক্ষেপ নিতে হবে। গভর্নমেন্ট হ্যাজ টু টেক স্টেপ টুওয়ার্ড ইনক্রিজিং দ্য অ্যাওয়ারনেস অ্যামং দ্য পাবলিক স্পেশালি মাইনরিটিস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য হ্যাভিং আ ইউসিসি। তো এক্ষেত্রে গভর্নমেন্টকে কি করতে হবে, আরো জনগণকে সচেতন করতে হবে এবং ইউসিসির যে পজিটিভ দিক সেগুলোকে আর কি তুলে ধরতে হবে। নেক্সট আর্টিকেল হচ্ছে ইন্ডিয়া চায়না টু ইন্ডিয়া চায়না টু রিজিউম ডিরেক্ট ফ্লাইট ইস্যু ভিসা। তো এই যে আর্টিকেল, এই আর্টিকেলে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে ডিরেক্ট ফ্লাইট, সেটা 2020-তে কোভিড এর সময় বন্ধ হয়েছিল, সেটাকে আবার পুনরায় চালু করতে যাচ্ছে। তো দিস আর্টিকেল ইজ এ টক্স অ্যাবাউট, এই যে কোনো একটা বিষয় যখন নিউজে রয়েছে ইন্ডিয়া এবং চায়নার কথা বলেছে, তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে নিউজে ইন্ডিয়া এবং চায়নাটা আসছে। তো আমাদের ইন্ডিয়া এবং চায়না, যেটা আমাদের হচ্ছে জিএস পেপার 2 ইন্টারন্যাশনাল রিলেশন রয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে যেগুলো ইন্ডিয়ার সাথে বাউন্ডারি শেয়ার করছে সেই সমস্ত দেশের সাথে হচ্ছে ইন্ডিয়ার বাইল্যাটারাল রিলেশন। তো আমাদেরকে দেখতে হবে যে যখন ইন্ডিয়া এবং চায়নার নিউজে রয়েছে, তো ইন্ডিয়া এবং চায়নার যে বাইল্যাটারাল রিলেশন, সেটাকে দেখতে হবে, তার সাথে এখন যে বিষয়টা ঘটছে সেই বিষয়টাকেও জানতে হবে, সেই বিষয়টাকেও বুঝতে হবে। তো এখানে যেটা বলেছে সেটা মেইনলি হচ্ছে যে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে ডিরেক্ট ফ্লাইট, সেটা আবার পুনরায় চালু করা হবে এবং তার সাথে সাথে যে মানস সরোবর যে যাত্রা অর্থাৎ কৈলাস যাত্রা, যেটা প্রত্যেক বছর আগে হতো, 2020 থেকেই সেটাকে বন্ধ করা রয়েছে, কিন্তু সেইটাকে আবার চালু করা হবে। ঠিক আছে, 2025 থেকে। এর বেশি এই আর্টিকেলে কিছু নেই, তবে আমরা ইন্ডিয়া এবং চায়না সম্পর্কে একটু দেখবো। দিস আর্টিকেল ইজ টক অ্যাবাউট দ্য ইন্ডিয়া অ্যান্ড চায়না bilateral relation. This article is related to GS paper 2 international relation. Okay, this article in this article we have to see the India and China historical ties, significance of India and China relation, recent development, India China relation challenges, India's response, way forward. Okay, first, India and China relation historical ties. Ancient context: Silk Route, Fa Hien visit. Ancient context written a record of the contact between India and China date back to at least the 2nd century BC, marking a long history of cultural exchange অর্থাৎ 2nd century BC before Christ অর্থাৎ খ্রিস্টপূর্ব 2য় খ্রিস্টপূর্বাব্দের সময়ে ভারত এবং চায়নার মধ্যে কি হয়েছিল, কালচারাল এক্সচেঞ্জ হয়েছিল। সেখানকার মানুষের সাথে আমাদের ইন্ডিয়ান পিপলসদের কি হয়েছিল, কন্ট্যাক্ট হয়েছিল। সিল্ক রুট, দ্য সিল্ক রুট ওয়াজ আ crucial trade route that facilitated economic and cultural exchange, with Buddhism spreading from India to East Asia along this path. তো সিল্ক রুট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রুট, যেটা ফ্যাসিলিটেট করছে কি, যে ইকোনমিক অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ, ইকোনমিক এবং কালচারাল এক্সচেঞ্জ সেটা ফ্যাসিলিটেট করছে। বুদ্ধিজম এইখান দিয়েই মানে ইন্ডিয়ার থেকে ইস্ট এশিয়াতে পৌঁছেছিল। ফাইয়েন ভিজিট ইন এডি 402 খ্রিস্টাব্দে, চাইনিজ মং ফাইয়েন ভিজিটেড India, stayed for decades and translated many Sanskrit Buddhist texts into Chinese
এনরিচিং বোথ কালচার। তো 5402 খ্রিস্টাব্দে ভারতে এসেছিল এবং সে এসে এখানে বিভিন্ন সংস্কৃতি সংস- সংস্কৃত ভাষায় লেখা বুদ্ধিজমের বিভিন্ন বুকসকে সে চাইনিজ ভাষাতে ট্রান্সলেট করেছিল, ঠিক আছে, যেটা হচ্ছে দুটো কালচারকেই এনরিচ করেছিল। Bodhidharma influenced the 5th century AD. Bodhidharma, a South Indian monk, became the first patriarch of the Shaolin monastery in the China, influencing Chinese martial art and philosophy. তো এই যে বোধিধর্মা, তিনি একজন সাউথ ইন্ডিয়ান মঙ্ক ছিলেন। তিনি চাইনাতে গিয়ে সেখানে ফার্স্ট সেখানকার যে মার্শিয়াল আর্ট শাওলিন মনস্ট্রিতে, সেখানে ফার্স্ট মার্শিয়াল আর্টে প্রথম একজন পুরুষ হিসাবে সে নিজেকে তৈরি করে সেরকম ভাবে, এবং সেখানকার যে ফিলোসফি, সেই ফিলোসফি এবং মার্শিয়াল আর্টে সে নিজের যে একটা ইনফ্লুয়েন্স সেটা করেছিল। Huangshan journey, Huangshan traveled to India during হর্ষবর্ধন reigns। তো হিউয়েংসাং কার সময় ভারতবর্ষে এসেছিল? হিউয়েংসাং হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিল। In the 7th century AD to acquire the Buddhist scriptures, strengthening the cultural ties. Significance of the India and China relation, geopolitical neighbors. India shares 3,488 km borders with India. China shares 3,488 km borders with India, affecting the regional stability. তো এক্ষেত্রে চায়নার সাথে ভারতের যে সম্পর্কের যে গুরুত্ব, সেটা হচ্ছে যে চায়নার সাথে ভারতের 3,488 কিলোমিটার বর্ডার রয়েছে। তো বাই চান্স যদি কোনো কারণে যদি চায়নার সাথে ভারতের সম্পর্ক যদি অবনতি হয়, সেক্ষেত্রে এই বর্ডার অঞ্চলে রিজিওনাল স্ট্যাবিলিটি এফেক্টেড হতে পারে। Balancing power, India views China as a balancing force, promoting it to enhance its capabilities and forge strategic alliance। ঠিক আছে, তো ইন্ডিয়া চায়নাকে সবসময় একটা ব্যালেন্সিং পাওয়ার হিসাবে দেখে, ঠিক আছে, যে একজন ভারতের পাশেই অবস্থিত একটা পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ একটা শক্তিধর দেশ, ঠিক আছে। ইকোনমিক রিলেশন, চাইনা ইজ দ্য ইন্ডিয়াস সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার। তো ভারতের দ্বিতীয় সব থেকে বড় ট্রেডিং যে পার্টনার, সেটা হচ্ছে চায়না। মেকিং বাইল্যাটারাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ক্রুশিয়াল ফর মিউচুয়াল গ্রোথ। তো এক্ষেত্রে বাইল্যাটারাল ট্রেডিং অর্থাৎ দুটো দেশের মধ্যে যে ট্রেড ইনভেস্টমেন্ট ক্রুশিয়াল ফর মিউচুয়াল গ্রোথ, তাদের যে মানে ইনভেস্ট করা, সেটা দুটো দেশের মধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, দুটো দেশের গ্রোথের জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ডার ডিসপিউট, অনগোয়িং border issue generate tensions necessitating effective regional peace and stability management। তো কিছুদিন আগে ভারতের সাথে যে চায়নার বর্ডার অঞ্চলে যে একটা টেনশন ক্রিয়েট হয়েছিল, যার কারণে কিছু রিজিওনাল স্ট্যাবিলিটি এফেক্টেড হয়েছিল, ঠিক আছে। ইন্ডিয়ান ওশিয়ানস ডাইনামিক, India's naval expansion poses significant challenges to India's traditional dominance to the Indian Ocean region as it seek to establish a stronger maritime presence। তো চায়না কি হচ্ছে, ভারতীয় মহাসাগরে ভারতের যেটা পুরনো মানে ও ভারত এক্ষেত্রে ট্র্যাডিশনাল ভাবেই ভারত ইন্ডিয়ান ওশিয়ানসের নিজের দখলদারি রেখেছে, কিন্তু বর্তমানে চায়না নিজের শক্তি প্রয়োগ করে এই ভারত মহাসাগর অঞ্চলে তার নিজের যে আধিপত্য সেটাকে বিস্তার করার চেষ্টা করছে, ঠিক আছে। ট্র্যাডিশনাল ভাবে ভারত মহাসাগরীয় অঞ্চলে ইন্ডিয়া তার যে আধিপত্য যে দখলদারি সেটাকে আগের থেকেই রেখেছে, কিন্তু বর্তমানে চায়না তার নিজের শক্তি প্রদর্শন করিয়ে এই ভারত মহাসাগরীয় অঞ্চলে তার নিজের একটা আধিপত্য বিস্তারের একটা চেষ্টা করছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিসেন্ট ডেভেলপমেন্ট কি আছে, ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট, মিলিটারি টক্স, ইন্ডিয়া এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, G20 and BRICS participation, economic partnership, diplomatic engagement. Recently, high-level talks between India and China, including meeting between foreign ministers, aim to ease tensions and address border dispute। তো
হাই লেভেলের ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট হয়েছে, মানে হাই লেভেলের যে অফিসিয়ালস তাদের মধ্যে যে ডায়লগস এক্সচেঞ্জ হয়েছে, তাদের মধ্যে কথোপকথন হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে ইন্ডিয়ান ফরেন মিনিস্টারের সাথে কথাবার্তা হয়েছে, তাদের কথাবার্তার ভারত এবং চায়নার যে ফরেন মিনিস্টার তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। তাদের কথাবার্তার মেন উদ্দেশ্য কি ছিল, যে যে ইজি টেনশন অ্যান্ড অ্যাড্রেস বর্ডার ডিসপিউট, অর্থাৎ বর্ডার অঞ্চলে যে টেনশন যে ক্রিয়েট হয়েছে সেটাকে কম করার জন্য। মিলিটারি টক্স, মিলিটারিদের মধ্যে কথাবার্তা হয়েছে। অনগোয়িং মিলিটারি ডিসকাশন আন্ডার এস্টাবলিশড protocols have focused on the disengagement in sensitive area along the LAC, অর্থাৎ ইন্ডিয়া এবং চায়নার যে বর্ডার রয়েছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সেখানে যে সেন্সিটিভ এরিয়াগুলো, তো সেখানে আমাদেরকে কি করতে হবে, ডিসএঙ্গেজমেন্টের জন্য যে প্রোটোকলস গুলো রয়েছে তা সেগুলোকে ফলো করতে হবে। ঠিক আছে। Indian External Affairs Minister emphasized that the peace along the LAC is vital for the stable bilateral relation and highlighted the dialogues is crucial for resolving outstanding issue. ঠিক আছে, ভারতের যে বিদেশ মন্ত্রী রয়েছে সে এমফাসাইজ অর্থাৎ জোর দিয়েছে কিসের উপরে, পিস অ্যালং দ্য এলএসি, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সেই অঞ্চলে কি করতে হবে, পিস অর্থাৎ শান্তি বজায় রাখতে হবে। ঠিক আছে, ইজ ভাইটাল ফর স্টেবল বাইল্যাটারাল রিলেশন, এটা এই যে এলএসি অঞ্চলে পিস বজায় রাখা অর্থাৎ শান্তি বজায় রাখা, যেটা স্টেবল বাইল্যাটারাল রিলেশন অর্থাৎ একটা শান্তিপূর্ণ একটা স্থিতিপূর্ণ যে দুটো দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে কি করবে, তার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, স্থিতিপূর্ণ দুটো দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখার জন্য এলএসি অঞ্চলে পিস মেনটেন করা গুরুত্বপূর্ণ। অ্যান্ড হাইলাইটেড দ্য ডায়ালগস ইজ ক্রুশিয়াল ফর রিজলভিং আউটস্ট্যান্ডিং ইস্যু। G20 and BRICS participation, both nations participate in G20 summit and BRICS meeting. তো ইন্ডিয়া এবং চায়না দুটোই ব্রিক্স এবং G20 মেম্বার্স, এবং সেখানে তারা কি করছে, তারা দুজনেই পার্টিসিপেট করছে। ইকোনমিক পার্টনারশিপ, ইন্ডিয়া ইজ এক্সপ্লোরিং দ্য অপরচুনিটিস টু ডাইভার্সিফাই দ্য ইকোনমিক টাইজ অ্যান্ড রিডিউস দ্য রিলিয়ান্স অ্যান্ড চাইনিজ ইম্পোর্ট, ফোকাসিং অন সেলফ রিলায়েন্স ইনিশিয়েটিভ। ঠিক আছে, তো ইকোনমিক পার্টনারশিপ, ইন্ডিয়া চায়না হচ্ছে ইন্ডিয়ার দ্বিতীয় ট্রেড পার্টনার। ইন্ডিয়া এক্সপ্লোর করছে, নতুন অপরচুনিটি এক্সপ্লোর করছে, এবং তার সাথে সাথে ডাইভার্স করার চেষ্টা করছে ইকোনমিক টাইজকে। সে চায়নার উপরের থেকে খানিকটা নির্ভরতা কমিয়ে নিজের উপরে সেলফ রিলায়েন্সের উপরে সে কি করছে, জোর দেওয়ার চেষ্টা করছে। নেক্সট কি আছে, ইন্ডিয়া চায়না রিলেশন চ্যালেঞ্জ, ইন্ডিয়া চায়না রিলেশনের চ্যালেঞ্জ কি আছে, টেরিটোরিয়াল ডিসপুটস আছে, অনগোয়িং কনফ্লিক্টস ওভার দ্য বর্ডার অন দ্য সাউথ চায়না সি অ্যান্ড দ্য হিমালয়াস ক্রিয়েটস প্রেজেন্ট প্রিসাইজ টেনশন অ্যান্ড ডিস্ট্রাস্ট। তো এই যে দুটো দেশের মধ্যে টেরিটোরিয়াল ডিসপুট রয়েছে সাউথ চায়না সি অঞ্চলে এবং হিমালয় অঞ্চলে, ঠিক আছে, যেটা দুটো দেশের মধ্যে একটা অবিশ্বাস্যতা তৈরি করেছে। ডেপথ ট্র্যাপড ডিপ্লোমেসি, চাইনা's strategy for extending loans to developing nations lead to economic dependency, potentially compromising their sovereignty. তো এখানে ডেপ ট্র্যাপ ডিপ্লোমেসি, যেটা চায়না এই যে একটা ডিপ্লোমেসি চায়না সেটা করে থাকে, সেটা হচ্ছে যে কোনো একটি নেশনকে ডেভেলপমেন্টের জন্য কি করবে, চায়না লোনস দেবে। যখনই তার কাছে লোনের পরিমাণ যখনই বেড়ে যাবে, তখন অটোমেটিক সেই দেশটি তার সোভারেনিটি, তার যে সার্বভৌমত্ব, তার যে নিজের যে একটা স্বাধীন যে একটা নেশনসের যে ভাবমূর্তি, সেটা চায়নার কাছে খর্ব হয়ে যাবে, সেটা চায়নার কাছে তার সেই জিনিসটা চলে যাবে। ঠিক আছে, five fingers of Tibet, China's strategy aimed to influence 5 regions surrounding Tibet, Ladakh, Nepal, Sikkim, Bhutan, and Arunachal Pradesh, threatening India's traditional integrity and regional security. তো এখানে চায়নার যে নজর ভারতের লাদাখ, ভারতের শুধুমাত্র নয়, ভারতের লাদাখ এবং নেপাল, তার সাথে ভারতের সিকিম, আরো ভুটান আলাদা নেশন। এখানে মানে মেন হচ্ছে যে ভারতের লাদাখ, সিকিম এবং অরুণাচল প্রদেশ এবং নেপাল এবং ভুটান, এই কটি জায়গা যেগুলো টিবেটের আশপাশে রয়েছে, সেইগুলোর উপরে আর হচ্ছে মেন নজর। ঠিক আছে, স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট, দ্য স্ট্রিং অফ পিয়ার্লস ইনিশিয়েটিভ increase China's military presence in the Indian Oceans, posing their
posing direct challenge to the Indian maritime security. তো এই ক্ষেত্রে এটা একটা হচ্ছে চায়নার হচ্ছে একটা মেরিটাইম একটা এক্সারসাইজ, তো যেটা ইন্ডিয়ান ওশিয়ানস অঞ্চলে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। চাইনা's salami sli- slickening slicing strategy. China's salami slicing strategy, in military terms, salami slicing refers to divide and conquer strategy involving incremental threats and alliance to overcome opportunity and acquire new territories. তো এই যে স্যালামি স্লাইসিং রেফার্স টু দ্য ডিভাইড অ্যান্ড কনকিউর, অর্থাৎ এই যে টার্মটা সালামি স্লাইসিং স্ট্র্যাটেজি, এই টার্মটা কি রেফার করছে, যে না ডিভাইড করো এবং তার সাথে এক একটা পার্টকে কনকিউর করো, ঠিক আছে, চাইনার স্ট্র্যাটেজি এটা। ওয়াটার সিকিউরিটি, China control over major rivers like Brahmaputra threatens India's water security, regionally requiring কেয়ারফুল ম্যানেজমেন্ট। তো এক্ষেত্রে ইন্ডিয়ার সাথে যে চায়নার যে বিভিন্ন যে ইন্ডিয়া চায়না চ্যালেঞ্জেস, আচ্ছা চ্যালেঞ্জেস গুলোর মধ্যে এইটা একটা বড় একটা চ্যালেঞ্জ, ওয়াটার সিকিউরিটি। যেমন তারা মাঝে মাঝে ব্রহ্মপুত্র রিভারের জলকে নিয়ে তারা বিভিন্ন ডিস্টারবেন্স ক্রিয়েট করে, ঠিক আছে। সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ আছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে। ইন্ডিয়া ফেস সিগনিফিকেন্ট সাইবার সিকিউরিটি থ্রেটস ফ্রম দ্য চায়না, এমফাসাইজিং দ্য নিড ফর দ্য রোবাস্ট ডিফেন্স, ঠিক আছে। সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ আছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে। ট্রেড ইমব্যালেন্স আছে, India's substantial trade deficits with the China, especially with active pharmaceutical ingredients, highlights the need for the fair trade practice. তো এখানে চায়নার সাথে যে ট্রেড গুলো হয়ে থাকে, যে যে জিনিসগুলো নিয়ে, সেখানেও তাদের কিছু ডিস্টারবেন্স আছে, ঠিক আছে। ইন্ডিয়াস রেসপন্স কি আছে, গ্লোবাল অ্যালায়েন্স আছে। ইন্ডিয়াস রেসপন্স হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স। ইন্ডিয়া ইজ ফর্মিং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ with like-minded nations, including Quad, with the US, Australia, and Japan, and 12U2 with Israel, the USA, and the UAE, the counter China influence. তো এই যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর সাথে চায়নার সম্পর্ক ভালো নেই। তো ইন্ডিয়া কি করছে, ইন্ডিয়া খানিকটা এদের দিকে একটা ব্যালেন্স বজায় রেখে চায়নাকে কাউন্টার করার চেষ্টা করছে, ঠিক আছে। ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর, IMEC, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ Indo-Middle East-Europe Economic Corridor. This corridor aimed to enhance trade connectivity and strengthen India's presence in the Arabian Sea and the Middle East BRI. Okay. International North-South Transport Corridor, INSTC. This multi-modal transport network connects India with the Persian Gulf and Caspian Sea, providing a strategic alternatives to the China-Pakistan Economic Corridor, CPEC, and monitoring China's activity, ঠিক আছে। তো এখন বর্তমানে ইন্ডিয়াস রেসপন্স এগুলো আছে, ইন্ডিয়া এগুলোর উপরে রেসপন্স করছে, ঠিক আছে। এভাবে আস্তে আস্তে চায়নাকে কাউন্টার করার চেষ্টা করছে। ইন্ডিয়ান ওশিয়ানস রিম অ্যাসোসিয়েশন, IORA, engaging in economic cooperation and sustainable development initiatives among Indian Ocean nations to the strengthened regional ties, ঠিক আছে। তো ইন্ডিয়ান ওশিয়ানস এর আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের সাথে যে রিজিওনাল টাইজ, যে বন্ধন, সেটাকে ইন্ডিয়া আরো বেশি কি করছে, পাক্কা করছে। নেকলেস অফ ডায়মন্ড স্ট্র্যাটেজি, a counter strategy to China's string of pearls, focusing on enhancing naval presence, expanding military base, and strengthening diplomatic relation with the regional nations. তো এখানে চায়নার যে ডিপ্লোমেসি রয়েছে,
চায়নার যে ডিপ্লোমেসি রয়েছে স্ট্রিং অফ পিয়ালস, এইটাকে কাউন্টার করে ইন্ডিয়ার যে ডিপ্লোমেসি সেটা হচ্ছে নেকলেস অফ ডায়মন্ড স্ট্র্যাটেজি, ঠিক আছে। Vibrant vigilance program and initiative to develop villages vibrant villages program. Acha. In an initiative to develop villages along the border to enhance infrastructure and connectivity, thereby improving local economic and security. Okay. Next, way forward. Way forward কি আছে? Way forward এ বলেছে আহ strengthening regional diplomacy, India's participation in Quad dialogue with US, Australia and Japan exemplifies effort to foster regional security in the Indo-Pacific region, ঠিক আছে। তো ইন্দো প্যাসিফিক রিজিয়ন ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং অস্ট্রেলিয়া ও জাপানের যে মিলিত যে তাদের যে সংগঠন স্কোয়াড রয়েছে, সেটা কি করছে, কাউন্টার পার্ট করছে চায়নাকে ভারত মহাসাগরে বা ভারত মহাসাগরে চায়নার যে ইনফ্লুয়েন্স বাড়াতে, ঠিক আছে, সেটাতে কাউন্টার পার্ট করছে, তার বাধা দিচ্ছে। ইনভেস্টমেন্ট ইন ডিফেন্স, the increase in defense spending and the acquisition of the advanced weaponry such as Rafale's fighter jet enhance India's military capabilities along the borders. তো ডিফেন্সে ইনভেস্টমেন্ট বেশি করছে ইন্ডিয়া, ইনভেস্টমেন্ট বেশি করতে হবে, ঠিক আছে। যেরকম রাফাইলস জেট কিনেছে, যেটা কি করছে, মিলিটারি শক্তি বাড়াচ্ছে, ঠিক আছে, যাতে বাই এনি চান্স যদি চায়না কোনোভাবে যদি ইন্ডিয়ার সাথে কোনো কোনো ধরনের কোনো মানে যুদ্ধের মতন কোনো পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে ইন্ডিয়া যাতে কোনোভাবে পিছিয়ে না আসে, রাইট। নেক্সট কি বলেছে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ স্ট্রেংথেনিং দ্য ডিফেন্স টাইজ উইথ দ্য কান্ট্রিজ লাইক অস্ট্রেলিয়া and Japan, though military exercise such as the Malabar naval exercise, India, Japan, Australia, US. এই যে মালাবার নেভাল এক্সারসাইজ, এটা ইন্ডিয়া হোস্ট করে, এটা ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া এবং ইউএস এই চারটে দেশের মিলিত সেনাবাহিনীর নৌসেনাদের দ্বারা এক্সারসাইজটা প্র্যাকটিস করা হয়ে থাকে, ঠিক আছে। তো এরা সকলে মিলে এই যে যেগুলো ইন্ডিয়া অ্যান্ড হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ানস, ইন্দো প্যাসিফিক রিজিয়ন্স যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশগুলো একসঙ্গে তারা এই মালাবার নেভাল এক্সারসাইজ করছে। এটা একটা কাউন্টার পার্ট করার চেষ্টা, যে বাই চান্স যদি ইন্দো প্যাসিফিক অঞ্চলে যদি চায়না যদি কোনো রকম কোনো খারাপ কিছু করে, সেক্ষেত্রে চারটে দেশ কিভাবে চাইনিজদের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস লাইক দ্য Bharatmala project aim to enhance domestic connectivity, bolstering economic reliance, resilience against external influence, and fostering regional trade links. Okay, তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে আরো ইন্ডিয়াকে, সেটাই ওয়ে ফরওয়ার্ডে বলা হয়েছে। পিপল টু পিপল কানেকশন, এক্সপ্যান্ডিং কালচারাল এক্সপ্যানশন প্রোগ্রাম সাচ অ্যাজ ইনক্রিজ স্কলারশিপ ফর ইন্ডিয়ান স্টুডেন্ট ইন চায়না অ্যান্ড ভিসা ভার্সা, ঠিক আছে। তো এখানে পিপলস এর সঙ্গে যদি আরো বেশি পরিমাণে যদি কন্ট্যাক্ট করানো যায়, সেক্ষেত্রে কি হবে, নেশনস এর মধ্যে রিলেশনটা আরো বেশি গভীর হবে। সেক্ষেত্রে যেমন দুটো নেশনস এর মধ্যে মানুষের মধ্যে যদি একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকে, সেক্ষেত্রে গভর্নমেন্টকে অটোমেটিক্যালি দুটো দেশের মধ্যে সম্পর্ককেও একটা বন্ধুত্বপূর্ণ ডাইরেকশনে নিয়ে যেতে হবে, ঠিক আছে। জয়েন্ট ইনিশিয়েটিভস লাইক গ্লোবাল governance, collaboration on global issues like climate change, public health, and counter-terrorism, though the platform like BRICS or the Shanghai Cooperation Organization SCO. তো এই দুটো অর্গানাইজেশনকে ডিপেন্ড করে, যে দুটো অর্গানাইজেশনে ইন্ডিয়া এবং চায়না রয়েছে, সেই দুটো অর্গানাইজেশনকে ডিপেন্ড করে বোথ কান্ট্রি এই সমস্ত গ্লোবাল চ্যালেঞ্জগুলোকে কাউন্টার করতে পারে। যেমন ক্লাইমেট চেঞ্জ রয়েছে, পাবলিক হেলথ আছে, কাউন্টার টেরোরিজম আছে, ঠিক আছে, এইগুলোকে অ্যাড্রেস করতে পারে। এনহ্যান্স ডিপ্লোম্যাটিক ডায়ালগস, এস্টাবলিশিং রেগুলার ডিপ্লোম্যাটিক
challenges and dialogue to the address border dispute and prevent misunderstanding. The India China strategic economic dialogue could be revived to comprehensively discuss economic and strategic issue. ঠিক আছে, এক্ষেত্রে এনহ্যান্স ডিপ্লোম্যাটিক ডায়লগ অর্থাৎ ডিপ্লোম্যাটিক ডায়লগ কথোপকথনের দ্বারা হাই অফিসিয়ালসদের মধ্যে ডিসকাশনের দ্বারা সেখানে অনেক ভালো কিছু বেরিয়ে আসতে পারে, যেগুলো বর্তমানে ইন্ডিয়া এবং চায়নার রিলেশনকে খারাপ করছে। কোঅপারেটিভ ফ্রেমওয়ার্ক ফর বর্ডার ম্যানেজমেন্ট, ঠিক আছে, বর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোঅপারেটিভ ফ্রেমওয়ার্ক একত্রিতভাবে কাজ করতে হবে। ক্যান হেল্প রিডিউস টেনশন। 1993 এগ্রিমেন্ট অন দ্য মেইনটেনেন্স অফ পিস অ্যান্ড ট্রানকুইলিটি অ্যালং দ্য এলএসি। তো 1993 তে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে এগ্রিমেন্ট রয়েছে মেইনটেনেন্স অফ পিস অ্যান্ড ট্রানকুইলিটি, তো এইটাকে নিয়ে দুজনকে মানে দুটো দেশকে কোঅপারেটিভ ফ্রেমওয়ার্কে বর্ডারকে ম্যানেজমেন্ট করতে হবে, বর্ডার অঞ্চলকে ম্যানেজমেন্ট করতে হবে, রাইট। নেক্সট আর্টিকেল কি আছে? এক্সপার্ট প্যানেল ক্লিয়ার্স প্ল্যান টু রিবিল্ড ওয়াস্ট অ্যাওয়ে তিস্তা ড্যাম ইন সিকিম। ঠিক আছে, তো সিকিমের যে তিস্তা ড্যাম আছে সেটাকে আবার রিবিল্ড করার কথা বলা হয়েছে এখানে। তো তিস্তা ড্যামের সম্পর্কে আমরা একটু দেখে নেব। ইট ইজ আ 510 megawatt hydro power project located on the Tista river basin in Gandak district of Sikkim. তো এই ড্যামটা কোথায় অবস্থিত? এটা তিস্তা রিভারে অবস্থিত, সিকিমের গান্ডক রিভারে অবস্থিত। ঠিক আছে, এটার যে পাওয়ার জেনারেট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করার ক্ষমতা 510 মেগাওয়াট, রাইট। নেক্সট, this run of river project has an 88-meter height. এই প্রজেক্টটা 88 মিটার হাইট অ্যান্ড এই 176.5 মিটার্স লং এবং 176.5 মিটার্স লং। কংক্রিট গ্র্যাভিটি ড্যাম ইম্পাউন্ডিং আর রেগুলেটিং। ঠিক আছে, রিজার্ভয়ার ফর ডেইলি পাওয়ার পিকিং। It has been developed a single phase. This project construction commenced in 1999 and subsequently entered into commercial operation in 2008. তো এই যে প্রজেক্টটা এটা শুরু হয়েছিল 1999 সালে এবং যেটা 2008 সালে এটা কমার্শিয়াল পারপাসে ব্যবহার শুরু হয়। তো এই যে ড্যামটা এটা আগে ছিল পার্শিয়ালি ছিল এটা কংক্রিট এবং পার্শিয়ালি ছিল হচ্ছে পার্শিয়ালি কংক্রিট ছিল এবং পার্শিয়ালি ছিল হচ্ছে জাস্ট এ মিনিট আর একটা অন্য কোনো একটা ম্যাটেরিয়ালস এর দ্বারা বানানো ছিল, যে কারণের জন্য এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার এটাকে টোটালি কংক্রিটের দ্বারা বানানো হচ্ছে। ওল্ডার রক স্ট্রাকচার ছিল। This project is developed and owned by the National Hydroelectrical Power Corporation NHPC. তো এই প্রজেক্টটা ডেভেলপড হচ্ছে কার দ্বারা? এই প্রজেক্টটা ডেভেলপড হচ্ছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন NHPC। ঠিক আছে, তিস্তা রিভার, ইট ইজ আ ট্রান্স হিমালয়ান রিভার ফ্লোয়িং দো দ্য ইন্ডিয়া। ঠিক আছে, এটা ইন্ডিয়ার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, এটা হচ্ছে ট্রান্স হিমালয়ান রিভার। ঠিক আছে, state of Sikkim and West Bengal and Rangpur in Bangladesh, it is a tributary of Brahmaputra river. ঠিক আছে, তো এটা ব্রহ্মপুত্র রিভারের একটা ট্রিবিউটারি, ব্রহ্মপুত্র রিভারের একটা উপনদী। তো এটা ভারতবর্ষের সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এছাড়া বাংলাদেশের রংপুরের মধ্যে দিয়ে প্রবাহিত, এটা ব্রহ্মপুত্র রিভারে গিয়ে মিশেছে। This river forms a boundary between Sikkim and West Bengal. তো ভারতের দুটো রাজ্য ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের মধ্যে এই যে তিস্তা রিভার একটা বাউন্ডারি লাইন ক্রিয়েট করেছে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের হিন্দু নিউজ পেপার ডিসকাশন 28 জানুয়ারি অফ 2025 ভিডিওটি। যদি তোমাদের ভালো লাগে সেক্ষেত্রে তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বিদ্যাভবন ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সাম ইউপিএসসি অ্যাসপিরিয়েন্ট সহ
বিভিন্ন এক্সামের কম্পিটিটিভ এক্সামের এক্সপেরিয়েন্সের জন্য বিভিন্ন কন্টেন্ট ইউটিউব প্ল্যাটফর্মে নিয়ে নিয়ে আসতে চলেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এই চ্যানেলটির পাশে থাকো। তোমাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি এখানে, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।